মূলধনের 10 বছরের সরল সুদ সবৃদ্ধিমূলের এত অংশ হলে তাহলে সুদের হার কত হবে সেটা নির্ণয় করতে হবে আমাদেরকে। এবার ধরলাম আসল হচ্ছে পি টাকা আর সুদ হচ্ছে আই টাকা। এবার এই সুদ আই সমান সমান বলে দিয়েছে 3/8 কার 3/8 হচ্ছে পি প্লাস আই এর, তাই তো। এবার এখান থেকে আমরা বলতে পারি আই মাইনাস 3i/8, কারণ এটাকে গুণ করে দিকে নিয়ে আসলাম তাই মাইনাস হয়ে গেল, আর 3p/8 থেকে গেল এখানটায়, তাই তো। এবার এখান থেকে আমরা বলতে পারি 5i মানে যোগ লসাগু করে 5i হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 3p কত হবে 8, 8 কেটে গেল। তাহলে এখান থেকে i সমান সমান আমরা বলতে পারবো 3p/8, তাই তো। সরি 3p/5, 3p/5 বললাম। এবার আমরা i সমান সমান কি জানি, p আর t/100। এবার i এর মান বসিয়ে দেবো 3p/5 ইজ ইকুয়াল টু পি আর আর এর জায়গায় কত বসাবো, টি এর জায়গায় কত বসাবো 10, নিচে 100, সূত্রের 100 বসিয়ে দিলাম, তাই তো। যখনই বসিয়ে দিলাম তখন কাটাকাটি হয়ে গেল, এই পিপি কেটে গেল, 10 দিয়ে ডেকে কাটলাম তাহলে 10 থাকলো, 5 দিয়ে ডেকে কাটলাম তাহলে 2 হলো, তাহলে 8 সমান সমান 3 দুগুণে 6 হবে। তাহলে আর এর মান কত হবে 6%। তারপরের কোশ্চেন, তাহলে এটা অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার এ। এই পি এক্স স্কোয়ার প্লাস আর ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে নিচের কোন সম্পর্কটি সত্য। কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়, বা বাস্তব ও অসমান কখন হয়, যখন b² - 4ac গ্রেটার দেন 0 হয়, তাই তো। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে এর মান কত আছে এখানে, এর মান হচ্ছে পি, বি এর মান এখানে 0 আছে কারণ বি এক্স নেই, আর সি এর মান কত আছে আর, তাই মান বসিয়ে দিলাম, বি এর জায়গায় কত বসাবো 0, 0² 4, এর জায়গায় কত বসাবো পি, আর এর সি এর জায়গায় কত আছে আর, লেস দেন 0 বা গ্রেটার দেন 0, তাহলে -4 PR লেস দেন 0। এবার আমাদের পি আর এর রেসপেক্টে সম্ভবত আনতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি উভয় দিকে যদি -4 দিয়ে ভাগ করে দিই, কোনো একটা যদি এটাকে -4 PR বাই হচ্ছে -4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটা এই যে এই জিনিসটা সবসময় উল্টে যায়, তাহলে এটা লেস দেন হয়ে যাবে। তাহলে 0 কত হবে -4, মাইনাস দিয়ে যেহেতু সবাইকে গুণ করছি, তাহলে এটা কেটে গেল, এটা তো 0ই থাকবে। তাহলে পি আর লেস দেন কত হবে, পি আর লেস দেন 0 হবে, তাহলে পি আর লেস দেন 0 হবে এটা অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। তারপর কোশ্চেন, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর সামথিং দেওয়া আছে। তাহলে একটা এবিসি এরকম ত্রিভুজ আঁকি, এটা এ, এটা বি, এটা সি, আর একটা হচ্ছে ত্রিভুজ পিকিউআর, পি এটা কিউ এটা আর। এবার দেওয়া আছে এবি বাই কিউআর, আচ্ছা এবি বাই হচ্ছে কিউআর, আর একটা দেওয়া আছে বিসি বাই পিআর, বিসি বাই হচ্ছে পিআর, আচ্ছা আর একটা দেওয়া আছে এসি বাই পিকিউ, এসি বাই হচ্ছে পিকিউ। যদি হয় তাহলে কোন দুটো কোণের মান সমান হবে সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা তাহলে এবি বাই এ কিউ আছে, এবি বাই হচ্ছে এবি বাই হচ্ছে পি কিউ আছে সম্ভবত, না কিউ আর, এইটা বাই এইটা, তাই তো। তার মানে কি এই যে একটা বাহু এর অনুরূপ কোণ হচ্ছে এটা, আর এই বাহুটার অনুরূপ কোণ হচ্ছে এটা, তাহলে পি এর সাথে সি সমান হবে, তাহলে কোণ পি কোণ সি সমান হবে। আবার দেখো বিসি বাই পি আর আছে, বিসি হচ্ছে এইটা, এটার অনুরূপ কোণ হচ্ছে এ, তাহলে কোণ এ আছে, আর হচ্ছে পিআর আছে, পিআর মানে হচ্ছে এটা, এটার অনুরূপ কোণ হচ্ছে এটা, তাহলে এ ইজ ইকুয়াল টু কিউ হবে। একই সাথে আর যে দুটো কোণ পড়ে থাকবে সেটা সমান সমান ওইটা হবে। আচ্ছা তাহলে কোণ বি সমান সমান কোনটা হবে, কোণ আর হবে সম্ভবত, বা দেখতে পাবো অপশনের সাথে কোনটা মিলবে, এ এর সাথে কিউ মিলে যাচ্ছে, তাহলে এটাই হবে এটার অ্যান্সার, এ এর সাথে কিউ মিলে যাচ্ছে, তাহলে কোণ এ সমান সমান কোণ কিউ, এটাই হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে। আচ্ছা সম্পূরক কোণ কাকে বলে, যাদের দুটো দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার একটা কোণ এটা হলে অপর কোণটি কত হবে, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি, তার মানে হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি, তাই তো, 105 ডিগ্রি। এবার আমরা জানি 180 ডিগ্রিতে হয় পাই, বৃত্তীয় মানে 180তে হয় পাই, তাহলে একে কত 105-এ কত হবে, 105-এ হবে 105 পাই বাই 180 হবে। এটাকে কাটাকাটি করবে, যেটা হবে অ্যান্সার সেটাই, সম্ভবত 5π/12 সম্ভবত কিছু একটা আসবে, এরকম সি অপশন আসবে। দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত, 0। দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা সবসময় 0 হয়। তারপরে কোশ্চেন, যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয়, তাহলে x বার হচ্ছে n সংখ্যক রাশির যৌগিক গড়, এবং প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল
কে হলে তবে n তম রাশিটি কি হবে? আচ্ছা, তাহলে x সমান সমান আমরা জানি যে n সংখ্যক রাশির যোগফল। আচ্ছা, আর হচ্ছে প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল যদি k হয়, আর হচ্ছে লাস্ট যে সংখ্যাটা আছে সেটা ধরলাম p সামথিং কিছু একটা, সেই সংখ্যাটার সাথে k যোগ করলাম, বাই নিচে দিয়ে কত দিয়ে ভাগ করব? n দিয়ে ভাগ করব। তাহলে n তম রাশিটি কি হবে? আচ্ছা, n তম রাশিটি হচ্ছে n, এই যে এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সেটা হচ্ছে এটা সামথিং, তাহলে n সমান সমান বলতে পারবো k প্লাস p বাই x বার, তাই তো? তাহলে k প্লাস p বাই x বার, k প্লাস p বাই x বার এটার অ্যান্সার হওয়ার কথা। তাহলে অপশন তো কোনোটাই মিলছে না। যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয়, আচ্ছা সরি, n সংখ্যক রাশির যৌগিক গড় x বার, তাই তো? তাহলে x বার ইজ ইকুয়াল টু n সংখ্যক রাশির যৌগিক গড়, এবং প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল যদি k হয়, তো k লিখলাম। আচ্ছা, এটা হয়, তবে n তম রাশিটি কি হবে? n তম রাশিটি কি হবে? দেখো, n তম রাশিটি হবে যদি আমরা মোট যৌগিক গড় থেকে, মানে হচ্ছে মোট যৌগিক গড় x বার, তার সাথে যদি n তম রাশিকে গুণ করি, তাহলে এটা হচ্ছে মোট যেটা পেলাম সেটা, তার থেকে যদি আমরা k সংখ্যক রাশির যৌগিক গড় বাদ দিয়ে দিই, তাহলে n তম সংখ্যাটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে n তম সংখ্যা পাবো কখন? যখন মোট যৌগিক গড়ের সাথে n গুণ করব এবং তার সঙ্গে ওই n-1 তম যে সংখ্যাটা তার যৌগিক গড়কে আমরা বিয়োগ করে দেবো, বা যোগফলকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে n তম সংখ্যা কখন পাবো? x বার n মাইনাস k করলে এটা আমরা পেয়ে যাবো। তো পরের কোশ্চেনটা দেখি কি আছে। তারপরে কোশ্চেনটা আছে, একটি মেশিনের বর্তমান মূল্য p টাকা, প্রতি বছর মেশিনের মূল্য 12% হ্রাস পায়, তাহলে n বছর পরে দাম কত হবে? তাহলে n বছর পরে ধরলাম p হবে, a হবে, তাহলে 1 মাইনাস 2r বাই 100 টু দি পাওয়ার n, তাই তো? এটাই হবে এটার দাম। 2 দিয়ে টাকা যদি কাটো তাহলে 50 হবে, তাহলে p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার n হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন এটা, বা a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই 5 ইজ ইকুয়াল টু c বাই 8, a এর 50% ইকুয়াল টু b এর 20% হলে c এর কত হবে? এই অঙ্কটা অনেক জায়গায় করা হয়েছে, c এর সম্ভবত 12.5% হবে। কিভাবে করতে হয়? আগের অনেকগুলো সেটে ছিল, তাই এখানে আর করাচ্ছি না। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের বৃত্তের ব্যাস হবে, এরকম একটা কর্ণ যেটা বৃত্তের ব্যাস হবে, তাহলে বৃত্তের ব্যাস হবে। তারপরে কি কোশ্চেন আছে, সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে? এক, সাইন থিটার মান যাই, সাইন থিটার জায়গায় যাই থাক না কেন, থিটার মান, সাইন থিটার সর্বোচ্চ মান 1 হয় আর সর্বনিম্ন মান -1 হয়। যদি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ হয়, তবে sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4 এর মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। এবার আমরা একটা জিনিস বলতে পারি এখান থেকে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইন্টু, এখান থেকে বলতে পারি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। এটার মান সবসময় 1 হয়, একের সাথে এটা এটা আছে, এটার মান কত হবে? হাফ, তাহলে এটার মান কত হবে? হাফ, এটার মান কত হবে? হাফ। তারপরে কোশ্চেন, এটা সংখ্যাগুলির গড় মান, গড় 19 হলে x প্লাস y এর মান কত হবে? x প্লাস y এর মান সম্ভবত 19 হবে, এটা করে নিও, এই কোশ্চেনটাও আমি করাচ্ছি না। তারপরে কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের সঙ্গে আহ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের সঙ্গে যোগ হয়, তাই আসলের পরিমাণ বাড়তে থাকে, ঠিক 1 বছর পর গিয়ে ওটা আসলটা ধীরে ধীরে বাড়তেই থাকে, এটার কমে না। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। আচ্ছা, পরস্পর অনন্যক হলে কি হবে? না, একটা বীজ আলফা হলে অপরটা 1/আলফা হবে, তাই তো? একটা বীজ আলফা হলে অপরটা 1/আলফা হবে, তাহলে বীজদ্বয়ের গুণফল সবসময় কি আসার কথা? 1, তাহলে আলফা ইন্টু 1/আলফা, তাই তো? মানে বীজদ্বয়ের গুণফল 1 আসতে হবে। তাহলে বি সি বাই এ, সি কত আছে? 3, এ কত আছে? 3, এটা কাটলাম 1 হলো, তার মানে কি বীজদ্বয় অবশ্যই অনন্যক হবে, একে অপরের অনন্যক, এটাও সত্য হবে। আচ্ছা, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, সত্য? সত্য কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা অর্ধবৃত্ত এরকম হয়, তাহলে এর একটাই মাত্র ব্যাস থাকে, এই যে এটা, তাহলে একটাই মাত্র ব্যাস হবে, তাহলে এটাও সত্য। এবার কোশ্চেন, সাইন থিটা মাইনাস সাইন থিটা যোগ কস থিটা পজিটিভ 1 হওয়া সম্ভব কিনা, মানে 1 এর থেকে বড় হওয়া সম্ভব কিনা সেটা। সাইন থিটা কস থিটা গুণ করলাম, এটা 1 এর থেকে বড় হবে কিনা সেটা দেখতে হবে। ধরলাম সাইন থিটার মান ধরলাম 30 ডিগ্রি, তাহলে এটা 1/2 হবে, এটা 1/2 হবে, এটা √3/2 হবে, তাহলে হচ্ছে √3/4 হলো, √3/4 1 এর থেকে ছোট। এবার যত মানই নিই না কেন এটার মান সবসময় ছোটই আসবে 1 এর থেকে।
যে রিলেশনটা দেওয়া আছে এটা মিথ্যা। কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে আয়তন 50% হ্রাস পায়। কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা ধরলাম হচ্ছে তোমার আর আর এইচ, তাহলে এটার যে আয়তন 2 পাই r² h হবে, তাই তো? আচ্ছা, এবার কি বলেছে, ব্যাসার্ধ অর্ধেক করলাম তাহলে r/2 হলো, তাহলে পাই r/2 তার হোল স্কোয়ার, আর উচ্চতা দ্বিগুণ করলাম মানে 2h হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই r² h বাই হচ্ছে 2 থাকবে একটা নিচে, মানে 2 এর সাথে এই 4, এই নিচে স্কোয়ার করলে 4 হবে, তার সাথে কাটাকাটি করে এটা হবে, মানে অর্ধেক হয়ে যাবে। তো উচ্চতা দ্বিগুণ করলে আয়তন 50% হ্রাস পায়, সত্য 50% হ্রাস পায়। মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, না, শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হবে, না হলে এটা করা সম্ভব নয়। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমি পরের সেটটা নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।